মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই সকালটা শুরু করলাম 2 কাপ চা দিয়ে। মানে সকালে এখন যেহেতু গরম পড়ে গেছে, আমি চাটা খাই না, তোমাদের দাদা ভাই খায়। তবে যেদিন ও থাকে বাড়িতে সেদিন কিন্তু চাটা দুজনে একসাথেই বসে খায়। এটা আমাদের অভ্যেস একদম বিয়ের পর থেকে, যে ও থাকলে দুজনে একসাথেই চা খাবো। তো আর ও যদি না থাকে তাহলে আমি চা খাই না কোনো সময়তেই, না সকালে না সন্ধেবেলা। তো চলো কথা বলতে বলতে ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসকে। আমার সকালবেলা সেইভাবে কোনো কাজ ছিল না, তো তার জন্য ভাবলাম যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। মানে এই একটু নতুন কাগজ পেতে তারপরে কোটো কাটাগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখবো। আসলে হয় কি, রান্নাঘরটাই আমাদের সব থেকে বেশি নোংরা হয়। তোমাদের কার কার হয় জানি না। তো আর আমাদের রান্নাঘরটা যেহেতু একদম রাস্তার পাশেই, তার জন্য ধুলোবালিটার সাথে তেলকালি তো আছেই। তো সেই জন্য কোটো কাটা খুব তেলচিটে হয়ে গিয়েছিল আর ধুলোবালিও পড়েছিল কাগজটায়। তাই ভাবলাম যে আজকে একটু গোছাবো। আর এই যে নীল বড় কোটোগুলো, এগুলো আমার মা আমায় কিনে দিয়েছিল। তো এত জিনিস রেখে সুবিধা, মা যখন কিনে দিয়েছিল আমি তুলেই রাখতাম, তবে এখন সেটা কাজে লাগছে। এখন দেখছি যে এত ভীষণ ভালো লাগে এই কোটোগুলোয়, অনেক বড় বড় জিনিস রাখা যায় ধরে। আর এই ছোট তাকটাও আমি কিনেছিলাম। তো এরপর আর আমি রান্নাঘরে সব সময় ওই 50-100 টাকা রেখে দিই। কারণ হচ্ছে ফেরিওলা এলো, তখন হয়তো আমার ঘরে আসতে পারছি না, ঘরে এতটা এসে তারপর টাকা নিয়ে যেতে হবে, সেই জন্য রেখে দিই আমি রান্নাঘরে একটা কোটোর মধ্যে। আর এখানে ওয়াশিং মেশিনে কিছু কাচাকুচি করতে দিয়েছিলাম, তো আজকে আর বাইরে বের করে ধোবো না, আজকে ওয়াশিং মেশিনের মধ্যেই ধোয়াটা করে নেব। তারপর বর ব্রেকফাস্টে একটা বেদানা ছাড়িয়ে দিল, সেটাই খেয়েছিলাম। আর বিশেষ কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপর স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর সন্ধ্যাবেলা এখানে চলে এসেছি একটা স্পেশাল জিনিস বানাতে। এবার তোমরা ভাবতে পারো স্পেশাল জিনিসটা কি। তো আজকে ভাবছি একটু মাংসের চপ বানাবো, তো সেই জন্যই তারই প্রস্তুতি চলছে। প্রথমে আমি সমস্ত যে কোনো রান্নার আগে এই কাজটা আমি করি, তোমরাও করবে, তাহলে রান্নার সময় কোনো কিছু ভুল হবে না। তো আমি প্রথমে যে রান্নাটা করব সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নিই। নুন বা যে কোনো মশলা যা যা লাগবে কাটা কুটি করে সমস্ত রেডি করে নিই। আমাদের এখানে অনেক কাউকে দেখেছি রান্না করে একদিকে, আর একদিকে হয়তো কুটছে বা একদিকে অন্য কাজ করছে, কিন্তু আমার ঠিক সেটা আমি করতে পারি না আর কি। তো সেই জন্য আগে আমি স্যালাডটা করে নিচ্ছি। এখানে শশাটা কুচিয়ে নিচ্ছি। আর শশা না এখন বেশ নতুন উঠছে বলে তেতো হচ্ছে না। সেদিনকে একটা শশা এনেছিল, কিন্তু সেটা না একটু তেতো হয়েছে। তো সেই জন্য ওকে আমি বারবার বলছিলাম যে দেখে নিয়েছো তো শশা? বলছে হ্যাঁ বেশ ভালোই নিয়েছি। বিয়ের পর থেকে না আমি আমার বরকে সেইভাবে কিছু বানিয়ে খাওয়াতে পারিনি। সেটার কারণ হচ্ছে আমরা বিয়ের পর মানে সানডে করেই তো ধরো কিছু ভালো কিছু রান্না করে খাওয়াবো। তো সেদিন দুপুরে হয়তো চিকেন হলো, চিকেন হওয়ার পর দুপুরে ভাত খেয়ে সন্ধ্যেবেলা সেইভাবে আর কিছু খেতে ইচ্ছা করে না। আর অন্য টাইমে যে বানিয়ে খাওয়াবো সেটাও হতো না। তার কারণ হচ্ছে যখনই আমরা বিকেলবেলা করে টাইম পেতাম, আমরা বিকেলবেলা করে ঘুরতে চলে যেতাম। আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আসলে আমাদের এখানে গঙ্গার ঘাটটা একদম কাছে, আর গঙ্গাটা যেহেতু কাছে সেহেতু গঙ্গার ঘাটও অনেকগুলো আছে, মানে প্রায় 3-4টে মতো গঙ্গার ঘাট আছে। তো এক একদিন এক একটা ঘাটে বেড়াতে নিয়ে যেত। আর বিকেলবেলাটা খুব ভালো টাইম পেতাম। তারপর এখানে অনেকটা মন্দির আছে, অনেক কয়েকটা, তো সেই মন্দিরে যেতাম। বিয়ের পর মানে যেটুকু ফাঁকা টাইম পেতাম আমরা ওই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যেতাম। সেই জন্য ওকে আর কোনো রান্না করে আমার দেয়া হতো না, তবে এখন দিই। আমি মনে করি জীবনে সব কিছুরই দরকার আছে। মানে আমাদের যেমন প্রত্যেক দিন সংসারের কাজ করতে হয়, তেমন সপ্তাহে একদিন কিন্তু আমরা যদি ঘুরতে যাই এই কাছে পিঠে কোথাও, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মনটাও ফ্রি হয়ে যায়। আর দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সেইভাবে ভালো লাগে না।
তো মনটা যদি ফ্রেশ হয়ে যায় একদম, তাহলে যে কোনো কাজেই কিন্তু একটা অন্যরকম এনার্জি আসে। আর এই যে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে শশাগুলোও কাটা হয়ে গেল। একদম সরু সরু করে আমি শশা, পেঁয়াজ এইগুলো কেটে নেব। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, মাংসের চপের জন্য ঠিক কি কি লাগছে। প্রথমে আমি স্যালাডটা তৈরি করে নিলাম। আমি শশা আর পেঁয়াজি দিয়েছি, গাজরটা কাঁচা, সেটা তোমাদের দাদাভাইও খেতে চায় না আর আমারও ঠিক ভালো লাগে না, তাই আমি গাজরটা দিইনি। তোমরা চাইলে বিট, গাজর, শশা, টমেটো, পেঁয়াজ সব কিছুই দিতে পারো। তো তারপর আমি এখানে রসুন ছাড়িয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ অল্প পরিমাণে কিছু নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর তোমাদের দাদাভাই যখনই গ্রসারি থেকে কিছু অর্ডার দেয় তখন আমাকে তো জিজ্ঞেস করে কি অর্ডার দেবো। তো আমি এ মাসে বলেছিলাম যে একটা কাসুন্দি অর্ডার দিও। আর সেই কাসুন্দিটা না একবারও আমাদের টেস্ট করে দেখাই হয়নি যে কেমন। তো আজকে টেস্ট করা হবে, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। তারপর আমি পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এটা কিন্তু স্যালাডের না। আর তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যখনই কোনো কুটনো কাটবে তখন তার আগে যদি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নাও, তাহলে কিন্তু যে কষটা ওঠে যে কোনো সবজির, সেই কষটা কিন্তু তোমাদের হাতে লাগবে না। তো তারপর আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে। আলুটা চন্দ্রমুখী আলু, তার জন্য আমার 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধ হয়েছে। আর একদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলুটা আর একটু সেদ্ধ হোক আর কড়াটাও গরম হোক। তার মধ্যে আমি কয়েকটা ছোট ছোট কাজ করে নেব। এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, ছোট বলতে ওই মাঝারি সাইজের একটা বাটি নিলেই হবে। তো তার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন। তারপর হালকা গরম জল দিয়ে, তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো, হালকা গরম জল দিয়ে আমি ওই ব্যাটারটা মেখে নিচ্ছি চামচের সাহায্যে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আবার খুব বেশি যেন গাঢ়ও না হয়। আর যেহেতু এটা কর্নফ্লাওয়ার, তো সেই জন্য একটু তলায় লেগে যাবে। তাই তোমাদের যখন যে কাজটা তোমরা করবে তার আগে কিন্তু অবশ্যই ভালো করে একবার চামচের সাহায্যে ঘুঁটিয়ে নেবে, না হলে তলায় বসে যাবে। তো দেখো এখানে আমি খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এটাকে করছি। আর হালকা গরম জল দিয়েছিলাম, আর তার জন্য তারপর আবার ঠান্ডা জল একটু লাগলো বলে দিলাম, তার জন্য আমার না বেশি হয়ে গিয়েছিল, একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল। তারপর তার জন্য আবার একটু কর্নফ্লাওয়ার দিতে হলো। এরপর আমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। তো তোমাদের ভালো করে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না যে কেমন ব্যাটারটা হয়েছে এখন, তবে যখন আমি কাজটা করব তখন তোমাদের দেখাবো। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমি খুব সুন্দর করে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দেবো, সেটা হলো তোমরা কিন্তু আলু ছাড়িয়ে এখানে সেদ্ধ করতে দেবে না। এর ফলে যেটা হয় সেটা হলো আলুটা একটু ভ্যাদভ্যাদে হয়ে যায়। তো আমাদের এখানে ভ্যাদভ্যাদে আলুটা হলে হবে না। তো একটু আলুটা যাতে টাইট থাকে তার জন্য খোলা সমেতই সেদ্ধ করবে, এর ফলে আলুটা বেশি জলজলে হবে না। আলুটা ভালো করে মেখে নেব যাতে কোনো ডেলা এর মধ্যে না থাকে। ডেলা যদি মুখে পড়ে তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো আমি এখানে হাতে করেই মেখে নিচ্ছি। তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে আলুর খোসাটা ছাড়িয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি খুব ভালো করে দেখছি যে আলুর ভেতরে কোনো লাম্পস আছে কিনা। তোমাদের প্রথমেই বললাম যে এটা চন্দ্রমুখী আলু, তার জন্য খুব সুন্দরভাবে গলে গেছে একদম কম টাইমের মধ্যে। এরপর আমার আলু কমপ্লিট। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তো গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল তোমরা একদম অল্প দেবে, কারণ এই কাজটা করতে তেল বেশি লাগবে না। এরপর তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো।
তো এই ভিডিওটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, আমি আর তোমাদের দাদা ভাই একটা নতুন চ্যানেল ওপেন করেছি। সেখানে আমরা স্বামী স্ত্রী কাপল কমেডি ভিডিও ছাড়ছি। আগে আমরা এই চ্যানেলেই সমস্ত ভিডিও দিতাম, তবে আমরা ডিসাইড করলাম যে না, এন্টারটেনমেন্টের জন্য আমরা একটা আলাদা চ্যানেল খুলব। তো এই চ্যানেলটা তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি চ্যানেলে একটা শর্ট ভিডিও ছাড়বো, তো সেখানে চ্যানেলের নামটা দিয়ে দেবো। তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো আমার এই চ্যানেলটার মতো ওই চ্যানেলটাকেও। তো এরপর বলে রাখি, কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই। তারপর আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার জীবনের একটা ভয়ঙ্কর কাহিনী তোমাদের শোনাচ্ছি, শোনো। দেখো, এটা হচ্ছে আমার বড়মা শাশুড়ি, তাকে তোমরা আমার এর আগের ব্লগে দেখেছো। তো ঘটনাটা তোমাদের আমি বলছি, শোনো। আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই এখানে আছে আমার কাছেই। তো বড় মা কি করেছে, মানে রাত্রির দিকে একটু ঘোরে হাঁটা চলা করে রাস্তায়। তো এখন প্রায় 8:30 বাজে। আমি নিজের মনে রান্না করছি আর তোমাদের দাদাভাই নিজের মনে গেম খেলে যাচ্ছে। তো হঠাৎ করে জানলাতে এসে আমাকে বলছে, কি রে তুই কি করিস? আমি না পুরো মানে একদম থতমত খেয়ে গেছি, জানো তো। তোমাদের দাদাভাই ভয় খায়নি, ও বলছে ভয়ের কি আছে। আমি দেখো, আমি তো একদম অন্যমনস্কভাবে রান্নার দিকে চোখটা দিয়েছি না, তো আমার তো একদম আচমকা ডেকেছে, আমি তো ভয় খেয়ে গেছি অন্ধকারে। আর যেহেতু ওপারটা অন্ধকার, তো এই সব ব্যাপার। তো এখানে তোমাদের বলে রাখি, আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি দিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চিকেন মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তারপর আমি এটাকে খুব সুন্দর করে একদম যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকবো। খুব ধৈর্য নিয়ে কিন্তু কষাতে হবে। আর ওই যে পাশে হলুদ কোটোটা দেখতে পাচ্ছ, ওই কোটোটাই কিন্তু আমি বাড়িতে বানানো একটা ভাজা মশলা করেছি, যেটা কিন্তু ভীষণ টেস্ট, মানে যে কোনো রান্নায় দিলে। আমি আমার আগের ব্লগ ভিডিওগুলোতেও তোমাদের বলেছি। তো কিভাবে এই মশলাটা আমি বানিয়েছি তোমাদের বলে দিচ্ছি। সমপরিমাণ একটু ধনে নেবে, সমপরিমাণ জিরে নেবে, সেটা গোটা নেওয়ার পর সেটা জলে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর একটা থালার মধ্যে সেটাকে রোদে দিয়ে রাখবে। একটা দিন রোদে দিলেই হবে। তারপর শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এটাকে বেশ করে শুকনো খোলায় ভাজবে কড়াইতে। তারপর সেটাকে মিক্সিতে একদম ভালো করে গুঁড়ো করে নেবে। দেখবে এত সুন্দর ফ্লেভার হবে আর গন্ধটাই অন্যরকম হবে। তারপর আমি মশলা দেওয়ার পর কষিয়ে দিয়ে দিলাম চিকেন। এখানে আমি চিকেনটা একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি ভালো করে জল দিয়ে এটাকে কষাচ্ছি। দুপুরে যেহেতু চিকেন হয়েছিল, তার জন্য আমি চিকেনটায় নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা এক্সট্রা একটু জল আছে, সেইটা যা বেরোবে চিকেনটা এমনি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এরকম সুন্দর করে নাড়তে হবে। আর তোমাদের দাদার সাথে গল্প করতে করতে আমি এত হাসছি, মানে ও না ভীষণ হাসায় জানো। আর এই বড় মার জিনিসটা দেখে আমার তো ভয়ে এখনও বুকটা ধিপ ধিপ করছে, মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমি মানে সেইভাবে কোনো দিনও এই 1 বছর হলো আমি কখনো এত ভয় পাইনি। মানে আমি এখানে এসে ভয়ই পাই না। একটা নতুন জায়গায় এলে, নতুন শ্বশুরবাড়িতে এলে অনেক মেয়েরাই ভয় খায়। তো আমি মাঝে কয়েকবার ভয় খেয়েছি, সেটা একদম সীমিত কারণের জন্য। ওই কিছু হয়তো দেখেছি মরা টরা রাস্তায়, তো তখন হয়তো ভয় খেলাম কয়েকদিন এইরকম। তবে এইরকম বাড়ির ভেতরে ভয় আমি কিন্তু একদম পাইনি। তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেদিনকে। আমি বড় মাকে বললাম, তুমি আর কখনো এরম করবে না। তুমি রাত্রিবেলা দিনের বেলা আমায় যেরম ইচ্ছা ডাকবে, ঠিক আছে, রাত্রিবেলা তুমি একদম ভালোভাবে ডাকবে, না হলে কিন্তু আমি ভয় পেয়ে যাবো। আর আমি এটাই ভাবছি যে তোমাদের দাদাভাই কাছে ছিল, তাই ও যদি আমার কাছে না থাকতো আমি বোধহয় ওখানেই অজ্ঞান হয়ে যেতাম।
তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও কষানো হয়ে গেল। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি সামান্য একটু, আর এই যে আমার সিক্রেট ভাজা মশলা, তো সেইটা দিচ্ছি। এখন আর সিক্রেট নেই, কারণ তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম এই মশলাটা কিভাবে বানাতে হয়। মশলাটা বানিয়ে তোমাদের রান্নায় দিয়ে কেমন টেস্ট হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট জানিও। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে কোনো ভাজা মশলায় তোমরা কিন্তু একদম নামাবার আগেই দেবে, তাহলে টেস্টটা গন্ধটা খুব ভালোভাবে থাকবে। এরপর আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা ওই চিকেন আর মশলার মধ্যে দিয়ে দেবো। একদম যখন টান টান হয়ে যাবে তখন কিন্তু দেব না, যখন হালকা একটু জল থাকবে ওই চিকেনটার মধ্যে তখনই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। দেওয়ার পর খুব সুন্দর করে খুন্তি দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। এখানে আলুটা দেওয়ার পর আমি খুব আস্তে আস্তে আর গ্যাসটাকে একদম লো ফ্লেমেতে রেখে সাঁড়াশি ধরে খুব ফুলি এই কাজটা কিন্তু করতে হবে। আর তোমরা যারা মশলাটা মানে মাংস চিকেন কষাটা আগে করে নিয়ে আলাদা থালায় নামিয়েও যদি আলুর সাথে মেখে নাও তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। অনেকে সেটা করে, তোমরাও সেটা করতেই পারো, তাহলেও টেস্টের কোনো ফারাক হবে না। তবে আমার যেহেতু বড় কড়াইটা, তো আমার কড়াইতেই সুবিধা হলো, তাই আমি কড়াইতেই একবারে মশলা সমেত মাখিয়ে নিলাম। আর দেখবে আলুটা একদম শুকিয়ে টান টান হয়ে যাবে, তো সেই অবস্থাতে কিন্তু আমাদের নামাতে হবে। আর নাবিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মাখতে যাবে না, একটু ঠান্ডা হতে দেবে, তারপরেই কিন্তু যেরকম তোমাদের ইচ্ছা সেই রকম শেপ দেবে। সন্ধেবেলা তোমাদের দাদা জিজ্ঞেস করলো তোমার এটা বানাতে কতক্ষণ লাগবে, আমি বললাম ওই কতক্ষণ লাগবে, আধ ঘন্টা 40 মিনিটেই আমার হয়ে যাবে কাটা সব কিছু নিয়ে। তো তোমাদের দাদার সাথে গল্প করতে 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 আমি মানে যে কখন আমার 1 ঘন্টা লেগে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। 1 ঘন্টা কি তারও বোধহয় বেশি লেগেছে। কাজ করতে করতে যদি কারোর সাথে গল্প করি তাহলে কাজটা কম এগোয় কিন্তু। তো এখানে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে 1 চামচ মতো ছাতু দিয়ে নিলাম। এতে করে আমাদের হাতে মাখতে খুব সুবিধা হবে, লেগে যাবে না। তো 1 চামচ মতো আমি ওই আলুর পুরটার মধ্যে ছাতু দিয়ে দিলাম। তো সেটা কড়াইতেই আমি দিলাম। তো নামাবার পর বুঝতে পারবো কতটা টাইট হয়েছে, না হলে আর একটু ছাতু দিতে হবে বাইন্ডিংয়ের জন্য এটা পুরোটাই। তো ছাতু দিয়ে আরও ভালো করে বেশ নাড়ানাড়ি করে নিলাম। তবে তোমরা চেষ্টা করবে ছাতুটা একটু অল্প দেওয়ার, কারণ ছাতু যদি বেশি দাও তাহলে কিন্তু মাংস বা আলুর মেন টেস্টটা সেটা কিন্তু বুঝতে পারবে। ছাতু দিয়েও খুব ভালোভাবে আর একবার নাড়িয়ে নেব। আর নামাবার আগে দিয়ে দেব একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আর একবার দিয়ে দিলাম নামাবার আগে, আমি তখন অল্প দিয়েছিলাম একটু। আর দেখো আলুর পুরটা কত সুন্দর টাইট হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর গন্ধ তো ভীষণ ভালো বেরিয়েছিল। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, একদম সহজ পদ্ধতি, কোনো ঝামেলা ছাড়াই। তো যে কোনো ভালো জিনিস খেতে গেলে একটু তো ঝামেলা হবেই বলো। তো তারপর আমি এখানে ঠান্ডা করার জন্য প্লেটে ঢেলে নিয়েছি আর একটু চাড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো আমার ঠান্ডা করার পর মনে হলো যে আর 1 চামচ মতো ছাতু লাগবে, মানে 2 চামচ খেত, তো সেই জন্য আর 1 চামচ আমি ছাতু দিয়ে নিলাম এর মধ্যে। তারপর হাতার সাহায্যে খুব ভালো করে একবার নেড়ে নেব। ছাতুটা আলুর সাথে আমার ভালোভাবে মেশানোর পর এরপর আমি চপের আকারে শেপ দেব। তোমাদের যার যেমন শেপ দিতে ইচ্ছা করবে তো সে সেইভাবেই শেপ দেবে। কেউ চৌকোও দিতে পারো, কেউ গোলও দিতে পারো, আবার কেউ ডিম্বাকৃতিরও দিতে পারো। তো আমি একটু ডিম্বাকৃতিরই দিলাম। আর আমি হাতে একটু ছাতু লাগিয়ে নিলাম যাতে আমার হাতে লেগে না যায়। আর আমি না চপগুলো ভীষণ বড় বড় বানাচ্ছিলাম, তাই তোমাদের দাদা বলছে এরম চপ 1 পিস 20 টাকা, এরকম করে আমাকে বলছে। দিয়ে আমি বললাম হ্যাঁ একটু বড় বড় করেই বানাচ্ছি, বাড়িতে যেহেতু খাবো তো একটু বড়ই ভালো লাগবে। তো পরের দিন ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে তারপর সন্ধ্যেবেলা খেয়েছি, তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটা হেল্প করলো, সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়োটা ও
থালায় ঢেলে দিল। আর এই যে আমার সমস্ত রেডি, মানে চপের আকারে গড়াও রেডি, আর বিস্কুটের গুঁড়োটাও রেডি, আর কর্নফ্লাওয়ারটা যেটা আগে থাকতে আমি গুলে রেখেছিলাম সেটা তোমাদের দাদাভাইকে বললাম তুমি ভালো করে একটু ঘুটিয়ে দাও, নাহলে তলায় লেগে আছে, সেটা আমি পারবো না। তারপর আমি ভালো করে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে সেটাই দেখাচ্ছে, দেখো কত ভালো করে আমায় কর্নফ্লাওয়ারটা ফেটিয়ে দিল। আর আমি একবার বিস্কুটের গুঁড়োই প্রথমে মাখালাম, তারপর কর্নফ্লাওয়ার কোটিং দিলাম, তারপর আবার বিস্কুটের গুঁড়োই দিলাম, তারপর আবার কর্নফ্লাওয়ার দিলাম। এইভাবে আমি প্রায় 3 বার করে করেছি, তার জন্য খেতে এত ক্রিস্পি হয়েছে যে তোমাদের কি বলবো। তারপর দেখো আবার একটা আমি নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারে দিলাম, তারপর বিস্কুটের গুঁড়ো দিলাম, তারপর আবার একবার কর্নফ্লাওয়ারে গুলিয়ে নিলাম। তো এখানে তোমাদের দাদা বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। এরপর আমি একে একে কর্নফ্লাওয়ারের গোলায় দিচ্ছি আর বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি। তোমাদের আগেই বলে দিলাম আমার মোট 6-7টা মতো চপ হয়েছিল, তো সেগুলোকেই ভালোভাবে করছিলাম। আর তোমাদের দাদাভাই বললো যে আমি একটু করিয়ে দিই, তো ও সেইভাবে পারছিল না, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে দাও আমি করি। তো তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখতে থাকো, আরও অনেক মজাদার ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এরপর আমার চপগুলো একে একে সব বানানো হয়ে যাচ্ছে। তোমাদের সন্ধেবেলা কার কি খেতে ভালো লাগে বলো তো, সেটা আমি কমেন্ট করে জানিও। মানে অনেকে দেখেছি সন্ধেবেলা বলে চাউমিন খেতে খুব ভালোবাসে, আবার অনেকে বলে একটু চপ, মুড়ি, সিঙ্গাড়া এইসব খেতে ভালোবাসে, আবার অনেকে দেখেছি সন্ধেবেলা বিরিয়ানিও খায়। আমার কিন্তু চিরকালই একটু সন্ধ্যের টাইমটাই চপ হবে কি একটু পরোটা হবে, এইগুলোই আমার ভালো লাগে। তো এরপর আমি আবারও কড়াই বসিয়ে দেবো আর তেলটা আমি গরম করতে দিয়েছি। এখানে একটা তোমাদের কথা বলে রাখি, যখন তেলটা দেবে কড়াইয়ে তখন অবশ্যই তেলের টেম্পারেচারটাকে হাই করবে, মানে তেলটা যেন খুব গরম হয়ে যায়, তারপরেই কিন্তু তোমরা চপগুলো ছাড়বে, না হলে এই যে বিস্কুটের গুঁড়োটা এটা ছেড়ে ছেড়ে যাবে। আর তারপর তোমরা একটা কাজ করতে পারো, মানে তেলটা একটা ঝাঁঝরি নেবে, তো সেটা গায়ে লাগিয়ে লাগিয়ে দেবে, মানে তেলটা যাতে ছিটিয়ে যায় সেই রকম করবে, তাহলে তোমাদের চপগুলো একদম পারফেক্ট আর ক্রিস্পি খেতে লাগবে, যেটা শুধু কাসন্দি আর সস দিয়েই খাওয়া যাবে, আবার যেটা মুড়ি দিয়েও খাওয়া যাবে। তো ভীষণ ভালো লাগবে। দেখো আমি কতটা তেল দিলাম, আমার এই 6-7টা ভাজতে আমার মিনিমাম ওই 7-8 মিনিট মতো টাইম লেগেছিল, তবে তোমাদের গ্যাসের টেম্পারেচারের উপর নির্ভর করবে। এরপর আমি একে একে ছাড়বো, আর প্লেটটা আগে থাকতেই মুছে নিচ্ছি। তোমরা চাইলে একটা কাগজও দিয়ে নিতে পারো প্লেটে, যারা তেলটা একটু কম খাও, তেলটা ঝরে যাবে। তো আমি ঝাঁঝরি করেই যেহেতু তুলেছিলাম তাই আমি আর কাগজ দিইনি। এরপর দেখো তেলটা গরম হয়ে এসছে, একদম ফুটন্ত তেলে আমি চপগুলো খুব আস্তে আস্তে ছাড়বো। তোমরা কিন্তু খুব সাবধানে এই কাজটা করবে, যাতে তেল কোনোভাবে তোমাদের হাতে ছিটকে না যায়। আর দেখো আমি চপগুলো দিই না, ঝাঁঝরি করে আগে তেলটা গায়ে ছিটিয়ে দিচ্ছি। চপগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আমাদের সন্ধেবেলার টিফিনটা তো একদম দারুণ হয়েছিল, মানে এত সুন্দর খেতে হয়েছিল। আর তোমাদের আগে বলেছি যে ফ্রিজেও আমরা রেখেছিলাম, পরের দিন গরম করে খেয়েছি, তো পরের দিন যেন টেস্টটা আরও বেড়ে গেল গরম গরম খাওয়ার থেকে। তো দেখো আমি খুব সাবধানে ভাজছি চপগুলোকে, আর তোমরা একদম এক পিঠটা পুরো ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপরেই নাড়া করবে, মানে নাড়ানাড়িটা, না হলে কিন্তু অসুবিধা হবে, চপগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে। তারপর দেখো আমি আস্তে করে একদম ঝাঁঝরির সাহায্যে উল্টে দিলাম। আমার এতক্ষণ খাটনির পর শেষে আমার চপ বানানো রেডি। তো একে একে আমি একদম আস্তে করে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। আর তার ফাঁকে দেখো আমি এদিকে চপ বানাচ্ছি আর তোমাদের দাদা ভিডিও করছে। আর আমার চপ বানানোর পর আমি একে একে প্লেটে পরিবেশন করছি সস, স্যালাড আর কাসন্দি দিয়ে। সসটা আমি এখানে নিইনি, কারণ কাসন্দি দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আর তারপর এটা নিয়ে আমি সোজা ঘরে চলে গেলাম তোমাদের দাদার কাছে।
তারপর ওর মুখ থেকেই শুনে নাও যে কেমন হয়েছিল। তো দেখতে তো ভীষণ ভালো হয়েছে, এটা নিয়ে আমরা অনেক ছবি তুললাম। তারপর তোমাদের দাদা বলছে টেস্ট করি, তারপর তোমায় জানাচ্ছি সুমি কেমন হয়েছে। তো এখানে আমি কাসুন্দি দিয়ে দিলাম, আর এই যে তোমাদের দাদা খাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।